সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমে বিপর্যস্ত দেশের অধিকাংশ এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। হাসপাতালে রোগীর চাপ ৭২ ঘণ্টা বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ। নোয়াখালীর সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন শুরু। ৪টি জোনের প্রতিটিতে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে নাকাল যশোরবাসী। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এতে রোজগার কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রায় একই চিত্র চুয়াডাঙ্গা, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদীতেও। আবহাওয়া বিভাগ বলছে অর্ধশতাধিক জেলার উপর দিয়ে বইছে প্রবল খরতাপ। আগুনের মতো ছাড়া লাগছে চোখে, বিশেষ কারণ ছাড়া, বিশেষ কাজ ছাড়া বাইরে বেড়ানোর কোনো সুযোগই পাচ্ছি না। বিশেষ করে দুপুরের দিকে খুবই গরম এবং দুপুরের পর থেকে আরো বেশি গরম। এই তাতে মানুষ বেড়াতে পারছে না, এতে করে আমাদের ভালোভাবে কিছুই হচ্ছে না। আমার প্রচণ্ড মাথা ব্যথা এবং জ্বর, ডায়রিয়া এগুলো দেখা দিচ্ছে। গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে কুড়িগ্রাম ও গাইবান্ধায়। সরকারি বেসরকারি প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। তাপমাত্রা বেশি কারণে বাচ্চাদের দুধ খায় বমি হয়, পাতলা পায়খানা হয়। ডায়রিয়ার থেকে শুরু হয়েছে একদম পেইং গট পর্যন্ত সিরিয়াল গেছে। মানুষের এত গ্যাদারিং, ঠিক আছে, যা ধারণার বাইরে। এই গরমে থাকা যায় না, হাসপাতালে ফ্যান ঘুরতেছে না, অস্থির অবস্থা। এ অবস্থায় রোদে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকা ও বেশি করে পানীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বয়স্করা ডায়রিয়ার আক্রান্ত হচ্ছে, সেই সাথে শিশু বাচ্চাদেরও আমরা ওয়ার্ডে ডায়রিয়ার মৃত্যু দেখতে পাচ্ছি এবং অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে গরমের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। যদিও এটাকে আমরা হিট স্ট্রোক বলবো না, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সবারই এই ব্যাপারে সচেতন থাকা দরকার এবং বাচ্চাদেরকে অপ্রয়োজনে বাহিরে আনা, বাচ্চাদেরকে নিয়ে এই অবস্থায় ভ্রমণ করা যাবে না। আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে এবং সতেজ ও তাজা খাবার গ্রহণ করতে হবে এবং যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের জীবনযাপন করতে হবে। তাপদাহে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও ব্যাহত হচ্ছে পণ্য লোড আনলোড। এই যে আমরা একটা গাড়ি পাইছি, এই গাড়িটা আমরা করবো, এই রোদের তাপে আমরা গাড়িটা করতে পারতেছি না, ঠিক আছে। দেখেন লেবাররা সবাই বসে আছে, প্রচন্ড গরম। এই গরমের জ্বালায় তো আমরা কাজ করতে পারছি না। আমার বয়স বর্তমানে ৫৩ চলছে, এরকম আমি গরম তাপমাত্রা দেখি নাই। আমরা সতর্ক আছি এই গরমের ভিতরে যাতে কাজকাম এবং কোনো ব্রেক না হয়, সেদিকে আমরা সব শিডিউল মেনে কাজকাম পরিচালনা করতেছি। কাল সিলেট বিভাগে কিছু জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে চুয়াডাঙ্গা এবং দিনাজপুর থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ 40.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তার অর্থ গত 2 দিনের চেয়ে চুয়াডাঙ্গার তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে, কিন্তু গরমের তীব্রতা কিন্তু একদম কমেনি। হাসপাতালে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে, এর অধিকাংশই ডায়রিয়া রোগী। এর আগে আমি জানিয়েছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কলেরা স্যালাইন সাপ্লাই নাই, কলেরা স্যালাইনের সরবরাহ বন্ধ ছিল। এই বেলায় যে খবরটা আমি দিতে পারছি সেটা হচ্ছে হাসপাতালে কলেরা স্যালাইন এসে পৌঁছেছে, এটা আমাকে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। কিন্তু ফার্মেসিগুলোতে স্যালাইন সংকট কিন্তু চলছেই। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে, সেখানে স্কুল কলেজ বন্ধের পাশাপাশি কোচিং সেন্টারগুলো বন্ধ করার কথা ছিল, কিন্তু কোচিং সেন্টারের কার্যক্রম আজ আমরা চলছে শুনেছি এবং বিভিন্ন মাদ্রাসাও খোলা আছে। চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ অফিস থেকে জানানো হয়েছে যে আসন্ন কোরবানি ঈদে চুয়াডাঙ্গা থেকে একটা বড় অংশ গরু বাংলাদেশের বিভিন্ন জায়গায়
সরবরাহ করা হয়, সেই গরু যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয় সেজন্য খামারিদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে, নির্দেশনা জারি করা হয়েছে। তাপমাত্রা বাড়ার কারণে যে দিনাজপুরে আমাদের যে লিচু, আমাদের এই যে লিচুর অত্যন্ত সুনাম রয়েছে, সেই লিচুর মুকুলগুলো আসলে তাপে জ্বলে গিয়েছে এবং আসলে লিচুর ফলনের যে বিপর্যয় সেটি আমরা লক্ষ্য করেছি এবং লিচুর বাগানগুলো ঘুরে দেখেছি যে লিচুর ফলনের বিপর্যয় এবং সমান রয়েছে। অপরদিকে আরেকটি জিনিস জানাতে চাই, সেটি হচ্ছে যে দিনাজপুর যে রেল স্টেশন সূত্রে আমরা জানতে পেরেছি যে ঢাকাগামী যে ট্রেন যাচ্ছে যে সকাল এবং আসার সময় প্রতিনিয়ত 2 থেকে 3 ঘন্টা করে ট্রেনগুলো বিলম্বে আসতেছে। এর কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে আসলে একটি মন্ত্রণালয় থেকে এবং রেল ভবন থেকে নির্দেশনা দিয়েছে যে অতিরিক্ত রৌদ্রুর কারণে যে রেল লাইনগুলো রয়েছে সেগুলো আসলে মানে গরম হওয়ার কারণে যে রেলের যে নির্দেশনা রয়েছে ড্রাইভারদের সঙ্গে যে তাদেরকে বলা হয়েছে রেল ভবন থেকে যে একটু ধীর গতিতে ট্রেনগুলো চালানোর জন্য। এর জন্যই কিছু কিছু ট্রেন আবার আমাদের দিনাজপুরে বিলম্বে এসে পৌঁছাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্ক বার্তার সময় আরও 72 ঘন্টা বাড়ানো হয়েছে। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে 25 এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অস্বস্তিও বাড়বে। দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা আজ কিছুটা কমলেও আগামী 2 দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামে এবং ঢাকার কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অনিতা স্যামসন ফাউন্ডেশন পরিচালিত অ্যাস্ট্রাস পৌর প্রাথমিক ও পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি অনুষ্ঠিত এই পরীক্ষায় এই বিদ্যালয়ের 89 জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে 4 জন ট্যালেন্ট পুল সহ 35 জন বৃত্তি অর্জন করে। সকালে পৌর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান। এই সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক। এই বৃত্তি পরীক্ষায় পাবনার 32টি বিদ্যালয় থেকে প্রায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। নোয়াখালীর সোনাইমুড়িতে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। এর মধ্যে খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্স। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কর্মযজ্ঞ সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে। বেগমগঞ্জ 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের আওতায় চলছে নতুন গ্যাস কূপ খনন। প্রাথমিকভাবে কূপটি 3200 মিটার খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে এর 4টি জোনের প্রতিটিতে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এখানে স্টিপুলেট খনন সময় ধরা হয়েছে 120 দিন। ইনশাল্লাহ জাতির এই ক্রান্তির লগ্নে আমরা আরও দ্রুততর সময়ের মধ্যে খনন কাজ শেষ করে এবং এই 4টি জনের কতটুকু গ্যাস পেতে পারি, কতটুকু আমরা জাতিকে দিতে পারি, ইনশাল্লাহ 90 দিনের আশা করি আমরা 90 দিনের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। খনন করা কূপে গ্যাস পাওয়া গেলে তা দেশের অর্থনীতি ও শিল্পায়নে বিশেষ ভূমিকা রাখবে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিছুদিন আগে সুন্দরপুরে আমরা একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছেন এবং এটা খুবই 3টা জোনে আমরা এখানে পেয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো, আমাদের বাপেক্সের জন্য ভালো। 2022 সালে এই প্রকল্পটি সরকার গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় 3টি খনন ছিল, যেখানে শ্রীকাল নর্থ 1 ছিল এবং সুন্দরপুর 3 এবং বেগমগঞ্জ 4। ইতিমধ্যে শ্রীকাল নর্থ এবং সুন্দরপুর 3 আমরা খনন করেছি, সম্পন্ন হয়েছে। আপনারা জানেন গত মাসে আমরা সেখানে গ্যাস ফ্লো দিয়েছি এবং 3টি স্তরে গ্যাস পেয়েছি। তারই ধারাবাহিকতা এখানে ভূমি অধিগ্রহণ শেষে আমরা যাবতীয় পূর্ত নির্মাণ কাজ শেষে সম্পাদন শেষে আমরা গত 2 তারিখে সুন্দরপুর থেকে এই রিগ ডাউন করে এই দুপুরে এই রোদের ভিতরেও আমাদের কর্মকর্তা কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা এবং স্টাফরা সবাই মিলে নিরলসভাবে ঈদের ভিতরেও এই মালামাল সরবরাহ করে এখানে নিয়ে এসে এই খনন কাজের উপযোগী করে তুলেছে। আশা করি যদি কোনো টেকনিক্যাল ত্রুটি না হয়, আজকে রিগ ডাউন হওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের কাজকর্ম সম্পন্ন হবে এবং ড্রিলিং কাজ শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে। দেশে গ্যাসের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা কর্মকর্তা কর্মচারীরা খুব দ্রুত কাজ করতেছি। এর আগে 2013 সালে নোয়াখালীর বেগমগঞ্জে 3য় কূপের সন্ধান মিললে তা খনন করে উৎপাদিত গ্যাস সরবরাহ করা হয় জাতীয় গ্রিডে। মাছরাঙা নিউজ ডেস্ক।
গাইবান্ধার সাঘাটায় বিশেষ ধরনের চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি চক্র। প্রতিদিনের কাঠের যোগান দিতে গিয়ে উজাড় হচ্ছে গাছপালা। এতে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ইট ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে সারি সারি গোলাকার চুল্লি। সেই চুল্লিতে গাছের গুড়ি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। পোড়ানোর অপেক্ষায় চুল্লির চারিদিকে রাখা হয়েছে সদ্য কাটা বিভিন্ন গাছের গুড়ি ও ডালপালা। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নাসিয়ার পাড়া গ্রামসহ এর আশেপাশের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে গাছপালা পুড়িয়ে কয়লা তৈরির এমন বেশ কয়েকটি অবৈধ কারখানা। প্রতিটি চুল্লিতে দৈনিক পোড়ানো হয় অন্তত 150 মণ গাছ। এমন এক একটি কারখানায় চুল্লি রয়েছে অন্তত 10টি। স্বল্প উচ্চতার এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল ও গাছপালা। শ্বাসকষ্টজনিত রোগবালায় লেগেই আছে আশপাশের এলাকার বাসিন্দাদের। বাচ্চা আবার লেখাপড়া করে, ধুমার ঠেলার কাজ থাকতে এত দিনে থাকবে না ভাই। আর একটা বয়স হচ্ছে 4 বছর, মনে কর কোন মানে জীবন চলে যায় কাছতে কাছতে। কৃষি আবাদের জন্য খুব ক্ষয়ক্ষতিকর এবং লোকজনেরও চলাফেরা খুব অসুবিধাজনক হচ্ছে। চোখে ধোয়া লাগে, দেখা যদি আসছে খুব অসুবিধা আমাদের। যে সরকার তো বারবার বলতেছে গাছ লাগা পরিবেশ বাঁচাও, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে গাছ আর কাটা হচ্ছে। কাঠ পুড়ে যে কয়লা উৎপাদন করছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে এবং এটা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। কারখানার গাছের যোগান দিতে উজাড় হচ্ছে গাছপালা। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। দ্রুত এসব অবৈধ কারখানা বন্ধের দাবি তাদের। এমনিতে আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে ক্লাইমেট চ্যালেঞ্জের মধ্য দিয়ে। এটা পরিবেশের জন্য বিপজ্জনক অনেক বিপজ্জনক। পরিবেশ অধিদপ্তর এটা কি করছে আমরা জানি না, এটা অবশ্যই এটা বন্ধ চাই। অবৈধ এসব কারখানা বন্ধে একাধিকবার অভিযান চালানো হলেও কোনো লাভ হয়নি। স্থায়ীভাবে বন্ধ করতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। 12টা জায়গায় এই যেরকম অবৈধ কয়লার কারখানা তৈরি হয়েছে। ইতিপূর্বে আমরা 2বার অভিযান পরিচালনা করে 2 ফেজে 2বার অভিযান পরিচালনা করে প্রত্যেকটা চুল্লিকেই ধ্বংস করে দিয়েছিলাম। পার্মানেন্টলি ধ্বংস করার জন্য বা এগুলো বন্ধ করার জন্য আমরা আইনানুগ যে সকল পন্থা আছে সব আমরা অবলম্বন করব। পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় 20টি কারখানায় 2 শতাধিক চুল্লিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ গাছ। মাছরাঙা নিউজ ডেস্ক। বিভাগের সংবাদ রূপসার তীরে। প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতি এবং জ্বালানির অভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে নষ্ট হচ্ছে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ফলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে রোগীদের। SM মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজের গাড়ির গ্যারেজে এভাবেই দিনের পর দিন পড়ে আছে ভারত সরকারের কাছ থেকে পাওয়া প্রতিষ্ঠানটির একমাত্র লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। 2021 সালে করোনাকালীন সময়ে রোগী পরিবহনের জন্য উপহার হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর পায় এই অ্যাম্বুলেন্স। নামে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হলেও এর মধ্যে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে এর মাধ্যমে রোগীদের কাঙ্ক্ষিত জরুরি সেবা দেওয়া সম্ভব নয় বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অ্যাম্বুলেন্সে আসলে আমরা ওয়েল ইকুইপড না, কারণ এটা আমরা ডোনেশনের মাধ্যমে পেয়েছিলাম। তারা আমাদের যা যা ডোনেশন করেছেন আমাদের সেগুলোই আছে। আমরা এই যেগুলো একটি স্ট্যান্ডার্ডের যেসব প্রয়োজন হয় আমার জানা মতে আমরা সেগুলো ডোনেশন পাইনি। আর যেহেতু একটু সরকারও কেনে নাই বা ডিজি অফিসও কেনে নাই, যার কারণে আমরা তো আর চাহিদা দিতে পারিনি। উপহার হিসেবে পাওয়া অ্যাম্বুলেন্সের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য নির্দিষ্ট নীতিমালা না থাকায় সিদ্ধান্ত নিতে বিড়ম্বনা তৈরি হচ্ছে বলছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। যে আমার যে অ্যাম্বুলেন্স আছে আমি সেই অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ পাই, কিন্তু উপহার পাওয়া অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ আমরা সেইভাবে যতটুকু জানি আমার পাওয়া হয় না। সেইভাবে পাওয়া না গেলে আসলে সেটাকে চালানোও কঠিন। আর ধরেন খরচ দিয়ে একজনকে নিয়ে যাওয়া, সেই খরচটা এত বেশি হয় যে আসলে জেনারেল পাবলিক সেটা বহন করাও আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা উপহার পাচ্ছি, কিন্তু সেই উপহারটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, সঠিক নীতিমালা আমাদের কাছে নাই বিধায়। রোগীদের অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন জরুরি বলছেন চিকিৎসকরা। স্বাস্থ্যনীতি না থাকার কারণে
স্বাস্থ্য সার্ভিস বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় সবচেয়ে অবহেলিত দিক হলো এই অ্যাম্বুলেন্স সার্ভিস। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সাধারণত সবাই ইমোশনাল থাকে, আবেগপ্রবণ থাকে। অ্যাম্বুলেন্স ভাড়া কত হবে এটা ভাবে না, অ্যাম্বুলেন্স হাতের কাছে পাইলেই অ্যাম্বুলেন্স নিয়ে ছোটে। এই অ্যাম্বুলেন্সের ভাড়া এটি সুনির্দিষ্ট একটি নীতিমালার আওতায় আনা দরকার। খুলনা বিভাগের 10 জেলার মধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে বর্তমানে 6টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রয়েছে, যেগুলো আধুনিকায়ন জরুরি বলছেন চিকিৎসকরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং এর আশপাশের নদ নদীতে প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মংলায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকাল 9টায় উপজেলা পরিষদ চত্বরে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং পশু রিভার ওয়াটার কিপার এর কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, সুন্দরবন সংলগ্ন পশুর, রূপসা এবং মোংলা নদীর 17 প্রজাতির মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে। দূষণ রোধ করতে না পারলে পরিবেশ ভারসাম্য নষ্ট হবে বলে জানান তারা। ছবি জীবনের কথা বলে, এই স্লোগানে যশোরে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। যশোর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রদর্শনী শুরু হয় 20 এপ্রিল। সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাট আয়োজিত এই প্রদর্শনীতে 31 জন বরেণ্য চিত্রশিল্পী আঁকা ছবি স্থান পায়। গেল 2 দিন সকাল থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী চললেও আজ শেষ দিনে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানায় আয়োজকরা। বিভিন্ন স্থানে ধর্ষণ মামলার 8 আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জের চৌহালিতে শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এদের মধ্যে সাব্বির এবং সাকিব নামে 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড্ডা গ্রামে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বাদশা মিয়া নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটেরা। নেত্রকোনা সদরে গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি রুবেল মিয়াকে গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 1 কেজি স্বর্ণসহ 3 যাত্রীকে আটক করেছে এনএসআই এবং শুল্ক গোয়েন্দা সদস্যরা। ভোর 6টা 45 দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যৌথ অভিযান চালিয়ে এদের আটক এবং স্বর্ণ উদ্ধার করা হয়। আটকরা হল কক্সবাজারের মোবারক, সাতকানিয়ার নাজমুল এবং সন্দ্বীপের আনোয়ার। গতিবিধি সন্দেহজনক হওয়ায় এনএসআই এবং সিআইআইডির সদস্যরা তাদের লাগেজে তল্লাশি করলে 1 কেজির বেশি ওজনের স্বর্ণ পাওয়া যায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকাল 10টায় সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন চীনের রাষ্ট্রদূত। পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 75-এর 15 আগস্টের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী 30 লাখ শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। পরে সমাধিসৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। বান্দরবানের রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং মসজিদে হামলার মামলায় কেএনএফ এর 5 সহযোগীকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া 2 নারীকে 2 দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। দুপুরে 7 আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ডাকাতি, অস্ত্র লুট এবং মসজিদে হামলার ঘটনায় এ পর্যন্ত 9টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কেএনএফ এর 68 সদস্য এবং সহযোগীকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফ এর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। সকালে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে হাসান মিয়া সীমান্ত এলাকা দিয়ে নো ম্যানস ল্যান্ডে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আহত হয় হাসান মিয়া। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে প্রবেশ করেছে। এসআর শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম জানান, জাহাজের জন্য আল হামারিয়া বন্দরে বাংলাদেশ সময় দুপুর 12টায় পাইলট বুক করা হয়, যা দুপুরের মধ্যে বার্থে পৌঁছানোর বা জেটিতে ফেরার কথা। 2 নাবিককে বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটে দেশে ফেরানোর প্রস্তুতি রয়েছে। বাকি 21 নাবিক এমভি আবদুল্লাহ জাহাজেই দেশে ফিরবেন। 32 দিন জিম্মি থাকার পর গেল 14 এপ্রিল ভোরে জাহাজটি জলদস্যুদের হাত থেকে মুক্তি পায়।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে সচেতনতা বৃদ্ধির বৈঠক ও স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম দুপুরে নিজস্ব ভবনের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি সর্বজনীন পেনশন স্কিমের নানা দিক তুলে ধরেন। পরে অনুষ্ঠিত হয় সর্বজনীন পেনশন স্কিমের স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম। এই আয়োজনে চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ী নেতারা সহ চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেড বিহীন ড্রামে ভোজ্য তেল রাখা এবং সেখান থেকে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে জেলার মুজিব সড়ক চৌরাস্তা প্রেস ক্লাব মোড়ে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনেরা নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেড বিহীন ড্রামে রাখা ভোজ্য তেল ব্যবহার এবং ক্রয় না করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পরে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলা। গতকাল বিকেলে বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ বিজয় সৌধ চত্বরে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনরি এবং নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। মণিপুরী তাঁত শিল্প জামদানি ও বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেন নাট্য নিকেতন সিরাজগঞ্জ জেলা শাখা। পরে লোকজ সঙ্গীত পরিবেশন করেন নাট্য নিকেতনের সদস্যরা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রচণ্ড গরমে বিপর্যস্ত দেশের অধিকাংশ এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। হাসপাতালে রোগীর চাপ 72 ঘন্টা বাড়ল হিট অ্যালার্টের মেয়াদ। নোয়াখালীর সোনাইমুড়িতে নতুন গ্যাস স্কুপের সন্ধান, খনন শুরু। 4টি জোনের প্রতিটিতে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা। গাইবান্ধার সাগাটায় কাঠ কয়লা তৈরির কারখানায় পুড়ছে গাছপালা, কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে মানুষ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।